বাংলা অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রদের স্বাগত। আজকে থেকে আমরা থার্ড টার্মের পাঠ্যক্রম শুরু করব। থার্ড টার্মের পাঠ্যক্রমের প্রথম যে বিষয়টি আমি তোমাদের পড়াচ্ছি আজকে, সেটি হলো কবিতা। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার। কবিতাটি আলোচনার পূর্বে আমরা কবি দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে সংক্ষেপে কিছু কথা অবশ্যই জেনে নেব। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একাধারে যেমন কবি তেমনি অন্যদিকে নাট্যকার। তিনি যেমন কবিতা রচনা করেছেন, তেমনি তিনি রচনা করেছেন বিখ্যাত বেশ কিছু নাটক। এই দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। কবির পিতার নাম কার্তিকেয় চন্দ্র রায় এবং মায়ের নাম প্রসন্নময়ী দেবী। কবি ও নাট্যকার হবার পাশাপাশি তিনি প্রায় 500টি গান রচনা করেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সেই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। আমাদের যে আলোচ্য কবিতা বঙ্গ আমার জননী আমার, এটি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি স্বদেশী গান। তোমাদের পাঠ্যক্রমে এটিকে কবিতা হিসাবে গৃহীত করা হয়েছে বা গৃহীত হয়েছে, কিন্তু এটি কিন্তু প্রকৃতপক্ষে একটি গান, স্বদেশী গান। মাত্র 19 বছর বয়সে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যার নাম আর্যগাথা। এই আর্যগাথা গ্রন্থটি দুইটি ভাগে বিভক্ত, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। এই প্রথম ভাগটি প্রকাশিত হয় যখন কবির বয়স মাত্র 19 বছর। এছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা উল্লেখযোগ্য আরও কয়েকটি কাব্যগ্রন্থ হল আর্যগাথা দ্বিতীয় ভাগ, আলেখ্য, ত্রিবেণী, আষাঢ়ে, হাসির গান ইত্যাদি। কবিতা রচনার পাশাপাশি দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যে বেশ কিছু বিখ্যাত নাটক লিখে গিয়েছেন। তার রচিত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কল্কি অবতার, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, আনন্দ বিদায়, দুর্গাদাস, নূরজাহান, শাহজাহান, নেবার পতন, তারাবাই, রানা প্রতাপ সিংহ, সিংহল বিজয়, পাশানি, সীতা, ভীষ্ম, পরপারে, বঙ্গনারী ইত্যাদি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বিখ্যাত নাটক। কবির চেয়ে নাট্যকার হিসাবে কিন্তু তিনি বাংলা সাহিত্য জগতে সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন। কবিতা লিখে তিনি যতটা না জনপ্রিয়তা অর্জন করেছিলেন বা জনপ্রিয়তা লাভ করেছিলেন, তার থেকে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি নাটক লিখে। তার কাব্যের নাম আমরা জানলাম, তার বেশ কিছু উল্লেখযোগ্য নাটকের নাম আমরা জানলাম। কবি, গীতিকার কিংবা নাট্যকার যাই বলো না কেন, দ্বিজেন্দ্রলাল রায়ের সাহিত্য চর্চার, বিশেষ করে কাব্য চর্চার মূল সুরই ছিল কিন্তু স্বদেশ প্রেম। তার অধিকাংশ কবিতাই এই স্বদেশ প্রেম বা স্বদেশ সুর আমরা লক্ষ্য করে থাকি। দ্বিজেন্দ্রলাল রায় মারা যান 1913 খ্রিস্টাব্দের 17ই মে।
কলকাতায়। তাহলে আমরা খুব সংক্ষেপে জেনে নিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম কবে, কোথায়, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তিনি আনুমানিক কতগুলি গান রচনা করেছেন, তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম, তার বিখ্যাত কয়েকটি নাটকের নাম, এবং তার পাশাপাশি আমরা জেনে নিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু কবে হয়েছিল। এই দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার, এই গানটি একটি বিখ্যাত স্বদেশী গান। 1908 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধের দাবিতে যখন আন্দোলন শুরু হয়, তখন কবি দ্বিজেন্দ্রলাল রায় জাতীয় ভাবাবেগে উদ্বুদ্ধ হয়ে এই গানটি রচনা করেছিলেন। শোনা যায় এই গানটি তিনি রচনা করেছিলেন বিখ্যাত বঙ্গ সন্তান বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর পরামর্শে ও অনুপ্রেরণায়। বঙ্গ আমার জননী আমার গানটি রচনার মূল উদ্দেশ্যই ছিল স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে পরাধীন ভারতবাসীদের হৃদয়কে স্বদেশ প্রেমের রসে উজ্জীবিত করে তোলা। এই গানটিতে একদিকে তিনি যেমন আমাদের বঙ্গদেশের তথা ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য বা গরিমাকে ফুটিয়ে তুলেছেন, তেমনি অন্যদিকে পরাধীনতায় বা তৎকালীন পরাধীন বাংলার দুর্দশার চিত্রটিও কিন্তু তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি যখন আমরা পড়ব তখন আমরা দেখতে পাবো যে কবিতায় একদিকে তিনি যেমন প্রাচীন বঙ্গদেশ তথা ভারতবর্ষের গৌরব বা গরিমার কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছেন, তেমনি অন্যদিকে তিনি দেখিয়েছেন তৎকালীন পরাধীন বাংলার যে দুর্দশা, সেই দুর্দশার ছবিটিও তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। বিদেশি শক্তির হাতে আমাদের স্বদেশ ভূমির অত্যাচার লাঞ্ছনা কবি মেনে নিতে পারেননি। দেশ মায়ের ব্যথা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। কবিতার শুরুতেই আমরা দেখতে পাবো যে কবি কী করছেন, স্বদেশ মাকে মা বলে সম্বোধন করছেন। যদি একটু আমরা পড়ি কবিতার প্রথম লাইনটা, বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ। কবিতার প্রথম লাইনেই আমরা দেখতে পাচ্ছি কবি স্বদেশ ভূমিকে মা বলে সম্বোধন করছেন। একজন মা যেমন তার শিশুকে সযত্নে বুকে আগলে রেখে লালন পালনের মধ্য দিয়ে তাকে বড় করে তোলে, ঠিক তেমনি আমাদের দেশ মাতাও আমাদের সযত্নে বুকে আগলে রেখেছে। তার ছত্রছায়াতেই আমরা ধীরে ধীরে বড় হচ্ছি। তাই কবি এখানে স্বদেশ ভূমিকে মা বলে সম্বোধন করেছেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, শুধুই কি তিনি মা বলেই সম্বোধন করেছেন তা নয়। সমগ্র কবিতা যখন আমরা পড়ব তখন দেখতে পাবো তিনি এই স্বদেশ ভূমিকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কখনো তিনি তাকে বলেছেন ধাত্রী, কখনো বলেছেন দেবী, কখনো বলেছেন স্বর্গ, আবার কখনো বলেছেন সাধনা। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলাই আসন, কেন গো মা তোর মলিন বেশ। কবি সেই স্বদেশ মায়ের কাছে জানতে চাইছেন যে কেন তার চোখ শুষ্ক, কেন তার চুল রুক্ষ, রুক্ষ শব্দ অর্থ হলো খসখসে, কেনই বা তার আসন আজ ধুলোয় লুণ্ঠিত, কেনই বা তার সাজ পোশাক এত অমলিন, অমলিন মানে অপরিচ্ছন্ন বা অপরিষ্কার। 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। 300 কোটি সন্তান বলতে কবি কি বুঝিয়েছেন, তৎকালীন আমাদের ভারতবর্ষের জনসংখ্যার দিকটি আমাদের সামনে তুলে ধরেছেন। যে ভারত মায়ের বা যে ভারত মা 30 কোটি সন্তানের জননী, যে ভারত মা একসময় তাদের কৃতি ও বীর সন্তানদের গর্বে গর্ববোধ করেছিলেন, যে ভারত মায়ের কান একসময়
30 কোটি সন্তানের ডাকে সর্বদা মুখরিত থাকত, সেই ভারত মায়ের আজ এই দুর্দশা কেন? সেই ভারত মায়েরই চোখ আজ শুষ্ক কেন? সেই ভারত মায়েরই চুল আজ রুক্ষ কেন? যে ভারত মায়ের আসন আমাদের মাথার উপরে হওয়া উচিত, সেই ভারত মায়ের আসন আজ ধুলোয় লুণ্ঠিত কেন? কেনই বা তার পরনে রয়েছে অপরিচ্ছন্ন বা অপরিষ্কার বস্ত্র? যে ভারত মায়ের সন্তান সংখ্যা 30 কোটি, 30 কোটি সন্তানের ডাকে যে ভারত মায়ের কান সর্বদা মুখরিত থাকত, যে ভারত মায়ের কোলে অসংখ্য প্রীতি ও বীর সন্তানেরা একসময় জন্মগ্রহণ করেছেন এবং তাদের গর্বে গর্বিত বোধ করেছেন এই ভারত মা, সেই ভারত মায়েরই আজ এই করুণ অবস্থা কেন? কবি বা গীতিকার দ্বিজেন্দ্রলাল রায় সেই কারণ জানতে সচেষ্ট হয়েছেন। তবে কি বলছে, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। এরপরে আমরা দেখতে পাবো যে কবি একে একে ভারত মায়ের বেশ কিছু প্রীতি ও বীর সন্তানদের কীর্তিকলাপ আমাদের সামনে তুলে ধরবে। তাদের সেই কীর্তিকলাপের মধ্য দিয়েই কবি বা গীতিকার আমাদের প্রাচীন বঙ্গদেশ তথা ভারতবর্ষের গরিমা অর্থাৎ গৌরবকে আমাদের সামনে তুলে ধরছে। কি বলছেন, প্রথমে কবি কার কথা বলছেন? বলছে উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার। মোক্ষ শব্দটির অর্থ হলো মুক্তি বা নির্মাণ, মুক্তি বা নির্বাণ, আর দ্বার মানে দরজা। আজও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। বুদ্ধ আত্মা মানে এখানে বুদ্ধ বলতে কাকে বোঝানো হয়েছে? গৌতম বুদ্ধকে বলা হয়েছে। কি বলছে কবি? যে সংসার জীবন কিংবা জাগতিক কামনা বাসনা থেকে মুক্তি লাভের জন্য পৃথিবীর অর্ধেক সংখ্যক মানুষ ভক্তি ও শ্রদ্ধা সহকারে যার চরণে নিজেদের আত্মসমর্পণ করেছিল বা যার চরণে আশ্রয় নিয়েছিলেন, সেই গৌতম বুদ্ধ কিন্তু উদিত অর্থাৎ আবির্ভূত হয়েছিলেন এই ভারত মায়ের কোলেই, অর্থাৎ এই ভারতবর্ষের বুকেই। এখানে দেখো একটা শব্দ আছে যে আজিও জুড়িয়া অর্ধ জগৎ, মানে আজিও জুড়িয়া অর্ধ জগৎ কেন বলেছেন কবি? কারণ আমাদের ভারতবর্ষই শুধু নয়, ভারতবর্ষের বাইরেও অর্থাৎ সারা পৃথিবীব্যাপী আজ কিন্তু গৌতম বুদ্ধের ভক্ত সংখ্যা প্রচুর। প্রচুর মানুষের মনের মণিকোঠায় আজও গৌতম বুদ্ধ বিরাজমান এবং বৌদ্ধ ধর্ম আজ কিন্তু শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও অর্থাৎ সারা বিশ্বব্যাপী কিন্তু বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছে। এই অর্থে কবি বলছে যে মানুষটি মানুষকে জাগতিক কামনা বাসনা বা সংসার জীবন থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন, সেই সেই মনীষী গৌতম বুদ্ধ কিন্তু আবির্ভূত হয়েছিলেন এই ভারতবর্ষের বুকেই। এই ভারত মায়ের কোলেই কিন্তু এই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এরপরে কবি কি বলছেন? অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ। কি বলছে? এরপরে আমরা আরেকজনের নাম পাবো, অশোক। অশোক সম্পর্কে আমরা সকলে কম বেশি জানি যে ইনি ছিলেন মগধের একজন বিখ্যাত রাজা। ইতিহাসে আমরা পড়েছি এই অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে সারা বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্ম প্রচারে উদ্যোগী হয়েছিলেন। এই অশোক কী করেছিলেন? এই অশোক তার প্রভাব বিস্তার করেছিলেন কোথায় থেকে কোথায় পর্যন্ত বলছে? গান্ধার থেকে জলধি পর্যন্ত। গান্ধার কি? গান্ধার হলো আমাদের ইতিহাসে ষোড়শ মহাজন পদের উল্লেখ পায়, তাদের মধ্যে একটি অন্যতম হলো গান্ধার। এই গান্ধার পরবর্তীকালে কী হয়েছিল? শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল। এই গান্ধারের বর্তমান নাম কান্দাহার এবং এটি আফগানিস্তানের অন্তর্ভুক্ত। আর জলধি শব্দের অর্থ হলো সমুদ্র, কিন্তু এখানে জলধি বলতে কবি কোন দেশকে বুঝিয়েছেন? সিংহল দেশকে, যার বর্তমান নাম শ্রীলঙ্কা।
তাহলে কবি এখানে যে অশোকের কথা বলছেন, সম্রাট অশোকের কথা বলেছেন, সেই অশোক তার খ্যাতি বা তার প্রভাব বিস্তার করেছিলেন কি গান্ধার থেকে জলধি পর্যন্ত। তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ, বলছে তুই কিনা মাগো। কবি কি বলছেন? কবি ভারত মাকে বলছেন যে তুই তো তাদের জননী। কাদের? সেই গৌতম বুদ্ধ কিংবা অশোকের মতো ব্যক্তিত্ব, গৌতম বুদ্ধ কিংবা অশোকের মতো ব্যক্তিত্ব, কৃতি বীর সন্তানের জননী তুই। অশোক বা গৌতম বুদ্ধের মতো বিরাট ব্যক্তিত্বের দেশ হলো এই ভারতবর্ষ। এত কৃতি বা বীর সন্তানের জননী হয়েও তোর কেন আজ এত দুর্দশা? কেন তোর চোখ শুষ্ক? কেন তোর আসন আজ ধুলোয় লুণ্ঠিত? কেন তোর সাজ পোশাক এত অমলিন? এই ভারত মায়ের কোলেই জন্মগ্রহণ করেছেন গৌতম বুদ্ধ, অশোকের মতো কৃতীয় বীর সন্তানেরা, যারা নিজেদের কীর্তিকলাপের মাধ্যমে ভারতবর্ষ কী করেছিল? গর্বিত করে তুলেছিল। সেই কৃতীয় বীর সন্তানের জননী তুই, সেই কৃতীয় বীর সন্তানদের দেশ হলো এই ভারতবর্ষ। তবু এই ভারতবর্ষ তথা ভারত মায়ের এই করুণ অবস্থা বা এই দুর্দশা কবিকে ব্যথিত করেছেন। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব পোত ভ্রমিল ভারত সাগরময়। এরপরে আমরা একটি শব্দ পাচ্ছি, খেয়াল করো, বিজয় সেনানী শব্দ বন্ধ পাচ্ছি বা একটি কথা পাচ্ছি, বিজয় সেনানী। বিজয় সেনানী শব্দটির আক্ষরিক অর্থ যদি আমরা ধরি তাহলে তার অর্থ দাঁড়ায় বিজয়ী সৈন্যদল, কিন্তু কবিতায় শব্দটি অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। এর আগের স্তবকে আমরা দেখলাম কবি কী করেছেন? ভারত মায়ের দুজন কৃতি সন্তানের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে একজন হলো গৌতম বুদ্ধ আর একজন হলো কি যেন? অশোক। এইবার আমরা দেখব যে কবি আরেকজন বঙ্গ সন্তানের নাম উল্লেখ করছেন, তিনি হলেন বিজয় সিংহ, বিজয় সেনানী। আমি বলেছিলাম যে বিজয় সেনানী শব্দটি আক্ষরিক অর্থ যদি আমরা ধরি তাহলে বিজয়ী সৈন্যদল, কিন্তু কবিতায় অন্য একটি অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটি হলো বিজয় সিংহ ও তার সৈন্যবাহিনী বা সেনাবাহিনী। বিজয় সিংহ সম্পর্কে একটু সংক্ষেপে তোমাদের জেনে রাখা উচিত। এই বিজয় সিংহ ছিলেন বাংলাদেশের শাসক সিংহবাহুর পুত্র। কথিত আছে এই বিজয় সিংহ 700 জন অনুচর নিয়ে লঙ্কা দ্বীপে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানকার রাজাকে পরাজিত করে লঙ্কার সিংহাসন অধিকার করেছিলেন এবং পরবর্তীকালে তারই নামানুসারে সে দেশটির নামকরণ করা হয় সিংহল। তো এই বিজয় সিংহ কী করেছিল? তার সৈন্যবাহিনী নিয়ে হেলায় লঙ্কা করিল জয়। হেলায় মানে অবলীলায় বা অবহেলায় বা খুব সহজেই কী করেছিল? লঙ্কা জয় করেছিল। একদা যাহার অর্ণব পোত শব্দটি অর্থ হলো সমুদ্রগামী জাহাজ। যাহার অর্ণব পোত মানে কার অর্ণব পোত? এখানে সেই বিজয় সিংহের কথাই বলা হচ্ছে। কি বলছে কবি? যে এক সময় এই ভারতবর্ষের বুকে বা এই ভারত মায়ের আরেকজন বীর সন্তান বিজয় সিংহ কী করেছিলেন? খুব সহজে লঙ্কা জয় করেছিলেন এবং তার যে সমুদ্রগামী জাহাজ বা যুদ্ধগামী জাহাজগুলো সেগুলো কী করেছিল? গোটা ভারতবর্ষ জুড়ে কী করে ভ্রমণ করেছিল। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ। বলছে এই দেশ মায়ের সন্তানেরা চীন, তিব্বত, জাপান এই সমস্ত জায়গায় কী করেছে? উপনিবেশ গড়ে তুলেছে। উপনিবেশ শব্দটি অর্থ কী? অর্থ উপার্জনের জন্য বা স্থায়ীভাবে বসবাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি গড়ে তোলা হয় তাকে বলা হয়েছিল উপনিবেশ। এক কথায় আমরা বলতে পারি কলোনি। যে অর্থ উপার্জনের জন্য বা স্থায়ীভাবে বসবাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি গড়ে তোলা হয় সেটাকে বলা হয় উপনিবেশ। এখনকার ভাষায় আমরা বলতে পারি কলোনি। তো বলছে এই দেশ মায়ের সন্তানেরাই একসময় চীন, তিব্বত, জাপানে উপনিবেশ গড়ে তুলেছিলেন। এই দেশ মায়েরই বীর সন্তান বিজয় সিংহ খুব সহজেই
লঙ্কা জয় করেছিল। এই বিজয় সিংহেরই সমুদ্রগামী জাহাজ একসময় সারা ভারতবর্ষ জুড়ে ভ্রমণ করেছিল, অথচ সেই ভারত মায়েরই আসন আজ ধুলোয় লুণ্ঠিত। সেই ভারত মায়েরই আসন আজ কি ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। দেখো, তার কিনা এই ধুলাই আসন, তার কিনা এই ছিন্ন বেশ। কবি কী বলছেন, যে যে ভারতবর্ষের বুকে বা ভারত মায়ের কোলে বিজয় সিংহের মতো বীর সন্তান জন্মগ্রহণ করেছেন, যে ভারত মায়ের সন্তানেরা চীন, ভারতের বাইরেও চীন, তিব্বত, জাপানে উপনিবেশ গড়ে তুলেছেন, সেই ভারত মায়েরই আসন আজ কি ধুলোয় লুণ্ঠিত, ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। শুধু তাই নয়, এমনকি সেই ভারত মায়ের যে বেশ মানে পোশাক, সেটাও কেমন ছিন্ন, মানে ছেঁড়া। অদ্ভুত ব্যাপার, কবি কিন্তু অবাক হয়ে যাচ্ছেন যে ভারতবর্ষের বুকে বা ভারত মায়ের কোলে গৌতম বুদ্ধ, অশোক, বিজয় সিংহের মতো সন্তানেরা জন্মগ্রহণ করেছেন, যে ভারত মায়ের সন্তানেরা ভারতের বাইরে উপনিবেশ গড়ে তুলতে পেরে সক্ষম হয়েছেন, সেই মায়েরই আজ করুণ অবস্থা, সেই মায়েরই আজ দুর্দশাগ্রস্ত রূপ দেখে কবি কিন্তু ব্যথিত। সেই ভারত মায়েরই পোশাক আজ ছেঁড়া। কেন কেন ভারত মায়ের এই রূপ, কেন ভারত মায়ের এই করুণ অবস্থা? কারণটা হলো যে আমরা যদি ভারতবর্ষের ইতিহাস একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি শক্তির আগমন ঘটেছে। মোগল, পাঠান, হুন এবং পরবর্তীকালে আমরা দেখব ইংরেজ। এই ইংরেজরা কী করেছে, দীর্ঘদিন ভারতবর্ষকে স্বাধীন করেছে। দীর্ঘদিন ভারতবাসীরা কী করেছে, পরাধীনতার যন্ত্রণায় বা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। এই যে আমি একটু কবিতার শুরুতেই বলেছিলাম যে কবিতাটি রচনাকাল সম্ভবত 1908 খ্রিস্টাব্দ। 1908 মানে সেই সময় কি আমরা পরাধীন। বলছে যে ভারত মায়ের কোলে গৌতম বুদ্ধ, অশোক, বিজয় সিংহের মতো বীর সন্তানেরা জন্মগ্রহণ করেছেন, সেই ভারত মায়েরই আজ করুণ অবস্থা। সেই ভারত মায়েরই চোখ শুষ্ক, সেই ভারত মায়েরই চুল রুক্ষ, সেই ভারত মায়েরই আসন আজ কি ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, এবং সেই ভারত মায়েরই সাজ বা পোশাক, সাজ পোশাক কি অপরিষ্কার, অপরিচ্ছন্ন। কেন এমনটা হওয়ার তো কথা নয়, কারণ এই ভারত মায় একসময় কী করেছিল, তার তৃতীয় বীর সন্তানদের গর্ব অনুভব করেছিল, অথচ সেই ভারত মায়েরই আজ এই করুণ অবস্থা। কিসের কারণে? পরাধীনতার কারণে। ইংরেজদের শারীরিক ও মানসিক অত্যাচার বা যন্ত্রণা হলো ভারত মায়ের এই করুণ অবস্থার এক অন্যতম কারণ। আমরা জানি ইংরেজরা প্রায় 200 বছর আমাদের শাসন করেছে। এই 200 বছরে তাদের যে অকথ্য অত্যাচার বা যন্ত্রণা কী করতে হয়েছে, আমাদের ভারত মাকে সহ্য করতে হয়েছে। তাদের এই যন্ত্রণা বা অত্যাচার সহ্য করতে করতেই কী হয়েছে, ভারত মা যেন আজ জর্জরিত, ভারত মায়ের আজ এই করুণ অবস্থা। কারণ কবিতাটা যখন লেখা হয় তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন। সেই পরাধীন ভারতবাসীদের বা পরাধীন ভারত মায়ের কথাই কবি এখানে বলতে চেয়েছেন, যে ইংরেজদের শত অত্যাচার যন্ত্রণাই হলো ভারত মায়ের এই করুণ অবস্থার অন্যতম মূল কারণ। তারপর কি বলছে, উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান। মুরজ মন্ত্রে, মুরজ শব্দের অর্থ হলো মৃদঙ্গ বা পাখোয়াজ, এক ধরনের বাদ্যযন্ত্র, মৃদঙ্গ বা পাখোয়াজ। কি বলছে, উঠিল যেখানে, যেখানে মানে কোনখানে, এই ভারতবর্ষে। বলছে এক সময় এই ভারতবর্ষে কী হয়েছিল, মৃদঙ্গ ও পাখোয়াজ সহযোগে বা মৃদঙ্গ ও পাখোয়াজের মিষ্টি সুরে কী হয়েছিল, নিমাই তার প্রেমের বাণী প্রচার করেছিল। নিমাই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, শ্রী চৈতন্যদেবকে। কবি বলছে এক সময় এই ভারতবর্ষের বুকেই মৃদঙ্গ ও পাখোয়াজের মিষ্টি সুরের মধ্য দিয়ে নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব প্রেমের বাণী প্রচার করেছিলেন। ন্যায়ের বিধান দিল রঘুমুনি,
একসময় এই ভারতবর্ষের বুকেই ন্যায়শাস্ত্রের রচনা করে বিখ্যাত হয়েছিলেন রঘুমুনি। রঘুমুনি হলেন নবদ্বীপের একজন বিখ্যাত পণ্ডিত মানুষ। ইনি ছিলেন শ্রী চৈতন্যদেবের সহপাঠী, অর্থাৎ চৈতন্যদেবের সঙ্গে তিনি একসঙ্গে পড়াশোনা করেছিলেন। এই রঘুমুনি কী করেছিলেন? ন্যায়শাস্ত্র রচনা করে সমগ্র ভারত জুড়ে কি খ্যাতি লাভ করেছিলেন। চণ্ডীদাস যেটা গাহিল গান, চণ্ডীদাস হলো বৈষ্ণব পদকর্তা। বৈষ্ণব পদকর্তা কাদের বলা হয়? যারা বৈষ্ণব পদ রচনা করেন। বৈষ্ণব পদ কি বলছে? রাধা ও কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে যে পদগুলি বাংলা সাহিত্যে রচনা করা হয়েছে সেগুলোকে আমরা বলি বৈষ্ণব পদ। বৈষ্ণব পদের প্রধান কবিদের মধ্যে অন্যতম ছিলেন হলো চণ্ডীদাস। এই চণ্ডীদাস কী করেছিলেন? প্রেমের গান রচনা করেছিলেন। তাহলে এখানে দেখো আমরা তিনজনের নাম পেলাম। কবি তিনজনের উল্লেখ করলেন। এক হলো নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব, যিনি সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রেমের বাণী প্রচার করেছিলেন। দ্বিতীয় আমরা পেলাম রঘুমুনি, যিনি ন্যায়শাস্ত্র রচনার মধ্যে দিয়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে তার খ্যাতি লাভ করেছিলেন, সমগ্র ভারতবর্ষে খ্যাতি লাভ করেছিলেন। আর তৃতীয় আমরা পেলাম চণ্ডীদাসের নাম, তিনি ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা। এই যে আমরা যে তিনজনের নাম এখান থেকে জানতে পারলাম, নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব, রঘুমুনি এবং চণ্ডীদাস, এরা সকলেই কিন্তু ভারতবর্ষের বুকে অর্থাৎ ভারত মায়ের কোলেই জন্মগ্রহণ করেছিলেন। যুদ্ধ করিল প্রতাপাদিত্য সম্পর্কে আমরা ইতিহাসে পড়েছি যে তার বীরত্বের পরিচয় আমরা ইতিহাসে জানতে পেরেছি। ইনি মোগল সম্রাট আকবরের সেনাপতিকে পরাস্ত করেছিলেন বা পরাজিত করেছিলেন। তার বীরত্বের কাহিনী আমরা ইতিহাসে জানতে পারি। বলছি এই যে প্রতাপাদিত্যও কিন্তু আমাদের ভারতবর্ষের বুকেই বা ভারত মায়ের কোলেই কিন্তু কী বলছে? ভারতবর্ষের বুকে কী হয়েছে? আবির্ভূত হয়েছে। তুই তো মা সেই ধন্য দেশ। কবি কী বলছে? যে কবি মা বলতে এখানে কি দেশ মা, স্বদেশ মা, ভারত মাকে বলছে যে তোর কোলেই গৌতম বুদ্ধ, অশোক, বিজয় সিংহ, শ্রী চৈতন্যদেব, রঘুমুনি, চণ্ডীদাস, প্রতাপাদিত্যের মতো তৃতীয় বীর সন্তানেরা কি জন্মগ্রহণ করেছে। তুই তো মা ধন্য, তুই তো সৌভাগ্যবতী, তোর কোলে এমন সব তৃতীয় বীর সন্তানেরা জন্মগ্রহণ করেছে। ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেপ। কবি বলছে আমরাও ধন্য যদি আমাদের রক্তের প্রতিটি শিরায় উপশিরায় কি তাদের রক্তের কণা মাত্র প্রবাহিত হয়। কবি কি বলছে? যদি আমাদের শিরায় তাদের রক্তের এক ফোঁটাও যদি প্রবাহিত হয় তাহলে আমরা নিজেকে ধন্য বলে মনে করব। মানে তারা তাদের কীর্তিকলাপের মধ্যে দিয়ে ভারতবর্ষকে যে গর্বিত করে তুলেছে, তাদের সেই কীর্তিকলাপের বা তাদের সেই কীর্তির সামান্য অংশও যদি আমরা নিতে পারি তাহলেই কিন্তু আমরা নিজেকে ধন্য বলে মনে করব। যদিও মাত্র দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর। এরপরে কবি কি বলছে? যে যদিও মাত্র দিব্য আলোকে শব্দটি অর্থ হলো স্বর্গীয় আলোকে বা স্বর্গীয় আলোতে, কিন্তু শব্দটিকে আমি একটু অন্য অর্থে কবিতায় প্রয়োগ করব। দিব্য আলোতে কি বলছে? দেখো আমরা একটু আগে বললাম যে আমরা জানলাম পড়তে যে ভারতবর্ষের বুকে বহু কৃতি ও বীর সন্তানেরা জন্মগ্রহণ করেছেন, যারা নিজেদের কীর্তির মাধ্যমে ভারতবর্ষের বা ভারত মাকে কি গর্বিত বা গর্ব বোধ করিয়েছিলেন, ভারতবর্ষকে কি গর্বিত করে তুলেছেন। তার মানে আমরা বলতে পারি যে ভারতবর্ষের ইতিহাস কিন্তু কি গৌরব উজ্জ্বল ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস কি গৌরবে আলোতে উদ্ভাসিত বা প্রতিভাত। সেই ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, সেই গৌরব উজ্জ্বল ইতিহাস কি আজ গভীর অন্ধকারে ঘেরা। কি বলছে? যদিও মাত্র দিব্য আলোকে ঘিরে রয়েছে আজ আধার ঘোর। আধার মানে অন্ধকার, ঘোর মানে গভীর। কবি কি বলছে? যে ভারতবর্ষ গৌরবের আলোতে উদ্ভাসিত হয়ে উঠেছিল এক সময়, সেই ভারতবর্ষই আজ কি গভীর অন্ধকারে ডুবে গেছে। গভীর অন্ধকারের দ্বারা কি ঘেরা রয়েছে। কেটে যাবে মেঘ বলতে এখানে কবি বলেছেন পরাধীনতার মেঘ। কবি আশাবাদী যে
এই যে অবস্থা, এই অবস্থা চিরস্থায়ী নয়, এই অবস্থার একদিন অবসান ঘটবেই। একদিন পরাধীনতার মেঘ কেটে যাবেই। আর যেদিন পরাধীনতার মেঘ কেটে যাবে সেদিনই আমরা কী দেখব? স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখব। সেদিন আমরা আর এক নতুন ভারতবর্ষকে দেখব। সেদিন কী হবে? নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তো। যে যেদিন এই পরাধীনতার মেঘ কেটে যাবে, যেদিন আমরা স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখব, যেদিন আমরা নতুন ভারতবর্ষকে দেখব আবার, সেই দিন আবার কী হবে? নবীনেরা, গরিমা শব্দটি অর্থ হলো গৌরব, ভাতিবে মানে ফুটিয়ে তুলবে বা প্রকাশিত করবে আবার ললাটেত। বলছে যেদিন পরাধীনতার অবসানে পরাধীনতার অবসানে স্বাধীনতার নতুন সূর্যোদয়ের মধ্যে দিয়ে আমরা নতুন ভারতবর্ষকে দেখব, সেদিন আবার কি করবে? দেশের নবীনেরা তাদের গৌরব কাহিনী তোর ললাটে ফুটিয়ে তুলবে। আমরা যদি আরেকটু ভালো ভাষায় যদি কথাটি বলি তাহলে এইভাবে বলবো যে পরাধীনতার অবসানে নতুন স্বাধীনতার নতুন সূর্যোদয়ের মধ্যে দিয়ে যে নতুন ভারতবর্ষের সূচনা হবে, সেই ভারতবর্ষের বা সেই ভারত মায়ের কপালে বা ললাটে কি নবীনেরা আবার তাদের নতুন গৌরবের কাহিনী লিখবে। কারণ ভারত মায়ের কপালে যে গৌরবের কাহিনীগুলি লেখা রয়েছে সেগুলো কি আজ গভীর অন্ধকারে ডুবে গেছে। মানে কারণ হলো ভারতবর্ষ আজ পরাধীন। এক সময় এই ভারত মায়ের কোলেই গৌতম বুদ্ধ, অশোক, বিজয় সিংহের মতো সন্তানেরা জন্মগ্রহণ করেছেন, যার গর্বে একসময় ভারত মা গর্বিত বোধ করেছেন বা গর্ববোধ করেছেন। অথচ আজ সেই ভারত মায়েরই কিন্তু করুণ দুর্দশা বা করুণ অবস্থা। তার একমাত্র কারণ যে ভারত মা আজ পরাধীন। ভারত মাকে আজ দীর্ঘদিন ধরে কী করতে হচ্ছে? ইংরেজদের অত্যাচার ও যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। ভারত মায়ের এই করুণ অবস্থার একমাত্র কারণ আমরা বলতে পারি এখানে পরাধীনতা। তো যেদিন এই পরাধীনতার মেঘ কেটে যাবে সেই দিন কী হবে? সেই দিন পুনরায় আমরা স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখব এবং সেদিন নতুন ভারতবর্ষের নবীনেরা আবার কী করবে? নতুন করে গৌরব গাথা বা গৌরবের কাহিনী এই ভারত মায়ের কপালে ফুটিয়ে তুলবে বা লিখবে। আমরা ঘুচাবো মা তোর দৈন্য, আমরা মানুষ আমরা নহিত মেষ। এবার কবি কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে আমরা ঘুচাবো মা তোর দৈন্য। বলছে মা বলতে এখানে কি? ভারত মা। কবি বলছে আমরা তোর এই দুঃখ দুর্দশা দূর করব। আমরা কারা? ভারতবাসীরা। কবি বলছে যে আমরা তোর এই দুঃখ দুর্দশা দূর করব। কিভাবে দূর করব? ভারতবর্ষকে স্বাধীন করে, ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে। কবি বলছে আমরাই তোর এই দুঃখ দুর্দশা দূর করব। কারণ আমরা মানুষ, আমরা মেষ নয়। মেষ শব্দের অর্থ হলো ভেড়া। ভেড়া কি? শত অত্যাচার সহ্য করেও মুখ বুজে থাকে। কবি বলছে আমরা কিন্তু ভেড়া নয় যে শত অত্যাচার সহ্য করেও মুখ বুজে থাকবো। কারণ আমাদের রক্তে কী বইছে? আমাদের রক্তে বইছে কৃতি ও বীর, মানে গৌতম বুদ্ধ, অশোক, বিজয় সিংহের মতো কৃতি ও বীর সন্তানদের রক্ত আমাদের শিরায় বইছে। আমরা কখনোই অত্যাচার সহ্য করে চুপ করে থাকতে পারবো না। কারণ আমরা মেষ নয়, ভেড়া নয়, আমরা কি? মানুষ। এবং আমাদের রক্তে বইছে অশোক, গৌতম বুদ্ধ, বিজয় সিংহের মতো কৃতি ও বীর সন্তানদের রক্ত। তাই আমরা মুখ বুঝে অত্যাচার সহ্য করতে পারবো না। আমরা লড়াই করে ভারতবর্ষকে অবশ্যই স্বাধীনতা এনে দেব এবং সেদিনই তোর দুঃখ দুর্দশা দূর হবে। ভারত মায়ের দুঃখ দুর্দশা কীভাবে দূর হবে? ভারত মায়ের দুঃখ দুর্দশা দূর হবে শুধুমাত্র স্বাধীনতার মধ্য দিয়ে। যেদিন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে, যেদিন ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করবে, সেদিনই কিন্তু ভারত মায়ের এই দুঃখ দুর্দশাও দূর হয়ে যাবে। সেই জন্য কবি বলছে যে আমরাই তোরে দুঃখ দুর্দশা দূর করবো। আমরা কারা? ভারতবাসীরা। এই ভারতবাসীরাই কী করবো? তোর দুঃখ দুর্দশা দূর করবো। কীভাবে? পরাধীনতার শৃঙ্খল থেকে তোকে মুক্ত করে। কারণ আমরা মেষ নয়, অর্থাৎ ভেড়া নয় যে মুখ বুঝে অত্যাচার সহ্য করে যাব। মুখ বুঝে আমরা যদি অত্যাচার সহ্য করি তাহলে ভারতবাসী হিসাবে আমরা ব্যর্থ। কারণ এই ভারতবর্ষের বুকেই গৌতম বুদ্ধ, অশোক, বিজয় সিংহ, শ্রী চৈতন্যদেব, প্রতাপাদিত্য মতো বীর সন্তানেরা জন্মগ্রহণ করেছেন। তাদের রক্তের এক কোণাও যদি আমাদের মধ্যে থাকে বা তাদের বীরত্বের তাদের কীর্তির যদি এক কোণাও আমরা নিতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করবো। আর তাহলেই আমরা কী করতে পারবো? দেশকে স্বাধীনতা এনে দিতে পারবো। সেই জন্য কবি বলছে যে আমরা চুপ করে থাকবো না। কারণ আমরা মেষ নয়,
আমরা মানুষ এবং আমাদের রক্তে বইছে কি? ভারত মায়ের বীর সন্তানদের রক্ত। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। এখানে কবি আবার সেই ভারত মাকে দেবী বলে সম্বোধন করছেন, সাধনা বলে সম্বোধন করছেন, স্বর্গ বলেও সম্বোধন করছেন। স্বর্গ মানে দেবলোক, সাধনা মানে যারা আমরা উপাসনা করি, আমরা ভারত, আর দেবী বলে সম্বোধন। আমরা প্রথমেই বলেছিলাম যে কবি শুধুমাত্র এখানে মা বলেই সম্বোধন করেনি ভারত মাকে, পাশাপাশি তিনি কখনো তাকে বলেছেন ধাত্রী, কখনো তাকে বলেছেন দেবী, কখনো তাকে বলেছেন সাধনা, কখনো আবার বলেছেন তিনি স্বর্গ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। কবি কী বলছে ভারত মাকে? যে কিসের তোর দুঃখ, কিসের তোর লজ্জা, কিসের তোর কষ্ট, ক্লেশ মানে কষ্ট, তোর কোনো দুঃখ কষ্ট লজ্জা কিচ্ছু, কি বলছে যে কিসের তোর, কিসের এত দুঃখ, কিসের তোর এত কষ্ট, তোর 30 কোটি সন্তান বেঁচে রয়েছে। সেই 30 কোটি সন্তান যখন সমবেতভাবে একসাথে ডেকে উঠবে আমার দেশ বলে, তখন তোর সমস্ত দুঃখ, দৈন্য, ক্লেশ সমস্ত কিছু কি দূর হয়ে যাবে। কবি বলছে স্বদেশ মাকে যে দুঃখ করিস না, বা কী বলছে, কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। কবি শেষে কবিতাটা শেষ করছেন এইভাবে, তার স্বদেশ মায়ের উদ্দেশ্যে তিনি বলছেন যে যখন 30 কোটি ভারতবাসী সমবেতভাবে একসাথে উচ্চ স্বরে ডেকে উঠবে আমার দেশ বলে, তখন কী হবে, তোর সমস্ত এই দুঃখ, দুর্দশা, লজ্জা, ক্লেশ সমস্ত কি দূরীভূত হয়ে যাবে। এই হলো আমাদের বঙ্গ আমার, জননী আমার কবিতার মূল ভাববস্তু বা মূল কবিতা। তাহলে কবিতাটা যদি আমরা প্রথম থেকে একটু যদি আমরা বলি, যে মূল ভাববস্তুটা যদি আমরা একটু গদ্যরূপে বলার চেষ্টা করি, যে আমরা এখান থেকে তাহলে এইভাবে বলবো যে কবি স্বদেশ ভূমিকে মা বলে সম্বোধন করেছেন, কারণ একজন মা যেমন তার শিশুকে সযত্নে বুকে আগলে রেখে লালন পালনের মধ্যে দিয়ে তাকে বড় করে তোলে, আমাদের দেশ মাও ঠিক তেমনইভাবে আমাদের আগলে রেখেছেন, এবং তারই ছত্রছায়া আমরা ধীরে ধীরে বড় হয়ে উঠছি। কবি এখানে স্বদেশ মাকে যে শুধু মা বলে বা স্বদেশ ভূমিকে যে শুধু মা বলেই সম্বোধন করেছেন তা নয়, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কখনো তিনি বলেছেন ধাত্রী, কখনো তিনি বলেছেন দেবী, কখনো তিনি বলেছেন স্বর্গ, কখনো তিনি বলেছেন সাধনা। কবি স্বদেশ মায়ের কাছে জানতে চেয়েছে কেন তার চোখ শুষ্ক, কেন তার চুল রুক্ষ, কেন তার আসন আজ ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, কেনই বা তার সাজ পোশাক এত অমলিন অর্থাৎ অপরিষ্কার। 30 কোটি সন্তানের জননী যে ভারত মা একসময় তার কৃতি ও বীর সন্তানদের গর্ব অনুভব করেছিল, একসময় যে ভারত মায়ের কান 30 কোটি সন্তানের ডাকে সর্বদা মুখরিত হয়ে থাকত, সে ভারত মায়ের এই করুণ অবস্থা কেন, তা জানার জন্য কবি সচেষ্ট হয়েছেন। এরপরে আমরা দেখতে পাবো যে কবি এক এক করে ভারত মায়ের সেই বীর ও কৃতি সন্তানদের কথা উল্লেখ করেছেন, এবং তার কীর্তিকলাপের এবং তাদের কীর্তিকলাপের মধ্যে দিয়ে ভারতবর্ষের কী করেছেন, ভারতবর্ষের বা স্বদেশ ভূমির প্রাচীন গরিমা অর্থাৎ গৌরবকে আমাদের সামনে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে কবি প্রথমে উল্লেখ করেছেন গৌতম বুদ্ধের কথা। কবি বলছেন যে পৃথিবীর অর্ধেক মানুষ জাগতিক কামনা, বাসনা বা সংসার জীবন থেকে মুক্তি লাভের জন্য যার চরণে আশ্রয় নিয়েছিলেন, সেই গৌতম বুদ্ধ কিন্তু আবির্ভূত হয়েছিল এই ভারতবর্ষের বুকেই। অশোক, সম্রাট অশোক, যিনি ছিলেন মগধের বিখ্যাত রাজা, যিনি তার খ্যাতি বা কীর্তি বা প্রভাব বিস্তার করেছিলেন গান্ধার থেকে জলদি পর্যন্ত, সেই অশোকও কিন্তু আবির্ভূত হয়েছে এই ভারতবর্ষের বুকে। গৌতম বুদ্ধ, অশোকের মতো এই সমস্ত বীর সন্তানদের জননী হয়েও কেন তোর এই করুণ অবস্থা। এরপরে কবি এনেছেন বিজয় সিংহের নাম, যে বিজয় সিংহ তার 700 জন অনুচর নিয়ে খুব সহজেই লঙ্কাকে জয় করেছিলেন, যে বিজয় সিংহের সমুদ্রগামী জাহাজ একসময় সমগ্র ভারতবর্ষ জুড়ে ঘুরে বেরিয়েছিলেন, সেই বিজয় সিংহের মা হয়ে তোর কেন এ দরুণ, সেই বিজয় সিংহের মতো বীর সন্তানদের মা হয়ে কেন তোর এই করুণ অবস্থা।
এই ভারত মায়ের সন্তানেরা একসময় চীন, তিব্বত, জাপানে উপনিবেশ গড়ে তুলেছিলেন। আজ সেই ভারত মায়ের কী করছে? আসন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আজ সেই ভারত মাই কি পরনে কি একটা ছেঁড়া পোশাক পরে রয়েছে। এই ভারতবর্ষের বুকে একদিন কি করেছিল? নিমাই প্রেমের বাণী, অর্থাৎ শ্রী চৈতন্যদেব প্রেমের বাণী প্রচার করেছিলেন। এই ভারতবর্ষের বুকেই রঘুমণি শিরোমণি কী করেছিলেন? রঘুমণি ন্যায়শাস্ত্র রচনা করে খ্যাতি লাভ করেছিলেন। এই ভারতবর্ষের বুকেই চণ্ডীদাস প্রেমের গান রচনা করেছিলেন। এই ভারতবর্ষের বুকে উদিত হয়েছিলেন প্রতাপাদিত্য, যার বীরত্বের কাহিনী আমরা ইতিহাস থেকে জানতে পারি। এই যে এত তৃতীয় বীর সন্তানরা এই ভারত মায়ের কোলে জন্মগ্রহণ করেছেন। মা, তুই তো সৌভাগ্যবতী, তোর তো নিজেকে ধন্য বলে মনে করা উচিত। তবু তোর কেন এই দুর্দশা? আমরা নিজেকে ধন্য বলে মনে করব যদি আমাদের রক্তে তাদের রক্তের এক ফোঁটা চিহ্নও থাকে বা লেশ মাত্র থাকে। তাদের বলতে কাদের? ভারত মায়ের সেই সমস্ত কৃতি ও বীর সন্তানদের কথা কবি বলছেন। গৌতম বুদ্ধ, অশোক, বিজয় সিংহ, শ্রী চৈতন্যদেব, রঘুমণি, চণ্ডীদাস, প্রতাপাদিত্য, এদের রক্তের ছিটে ফোঁটা মাত্র যদি আমাদের রক্তে থাকে তাহলে আমরা নিজেকে ধন্য বলে মনে করব। তারপরে কবি কি বলছেন? যদিও মা তোর দিব্য আলোতে ঘিরে আছে আজ আধার গো। কি বলছে? যদিও মা তোর গৌরব উজ্জ্বল। ভারতবর্ষের ইতিহাস কি? গৌরবের দ্বারা পরিপূর্ণ। ভারতবর্ষের ইতিহাস কি? গৌরবের আলোতে কি উদ্ভাসিত। যদিও কবি বলছেন আজ তোর সেই গৌরবের আলো কি অন্ধকারের দ্বারা, গভীর অন্ধকারের দ্বারা কি ছেয়ে গেছে। গভীর অন্ধকারের দ্বারা সেই আলো কি হয়েছে? ঘিরে আছে, মানে সেই গৌরবের আলো সে অন্ধকারে, গভীর অন্ধকারে কি ঢেকে গেছে। কেটে যাবে মেঘ। কবির সঙ্গে সঙ্গে আশাবাদী বা আশার বাণীও শুনিয়েছেন যে এই অবস্থা চিরস্থায়ী নয়, একদিন পরাধীনতার মেঘ অবশ্যই কেটে যাবে। আর যেদিন পরাধীনতার মেঘ কেটে যাবে সেদিন আমরা স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখব এবং সেদিন দেখব এক নতুন ভারতবর্ষের রূপ। এবং সেই ভারতবর্ষের নবীনেরা পুনরায় আবার নতুন করে গৌরবের কাহিনী লিখে দেবে এই ভারত মায়ের কপালে। আমরা মানে ভারতবাসীরা, কবি বলছে আমরা অর্থাৎ ভারতবাসীরাই তোর এই দুঃখ দুর্দশা দূর করব। কারণ আমরা মেষ অর্থাৎ ভেড়া নয়, আমরা মানুষ। আমরা মুখ বুঝে অত্যাচার সহ্য করব না। আমরা লড়াই করব কার বিরুদ্ধে? ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে। লড়াই করে কী করবো? দেশকে স্বাধীনতা এনে দেবো এবং তার সাথে সাথে তোকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করব। তাহলে তোদের দুঃখ দুর্দশা দূর হবে। সেই জন্য কবি বলছে যে আমরা অর্থাৎ ভারতবাসীরা তোর দুঃখ দুর্দশা দূর করব। কারণ তুই অর্থাৎ এই ভারতবর্ষ বা এই দেশ আমার কাছে কি দেবীর সমান, আমার সাধনা ভূমি, আমার স্বর্গ। কবিতা শেষে কবি বলছেন যে দুঃখ করিস না, দুঃখ করিস না, বা তোর এই যে যন্ত্রণা, পরাধীনতার যন্ত্রণা তোকে দীর্ঘদিন ধরে সহ্য করতে হচ্ছে, এই দুঃখ যন্ত্রণা আর বেশি দিনের নয়। যেদিন 30 কোটি ভারতবাসী সমবেত কণ্ঠে উচ্চস্বরে ডেকে উঠবে আমার দেশ, তখন কিন্তু এই দুঃখ দুর্দশা বা তোর যে ক্লেশ বা যন্ত্রণা, লজ্জা, দুঃখ সমস্ত কিছু কি দূরীভূত হয়ে যাবে। এই হলো আমাদের বঙ্গ আমার জননী আমার কবিতার মূল ভাববস্তু। বেশি কিছু আমি বলি না, যতটুকু পয়েন্ট টু পয়েন্ট বলা উচিত ক্লাস 6-এর জন্য ঠিক ততটুকুটাই পড়ানো। এক্সট্রা কথা, বাহ্যিক কথা বলার কোনো দরকার নেই। কবিতাটা পড়াতে যতটুকু টাইম লাগার দরকার ঠিক ততটুকুই লেগেছে। তোমাদের স্কুলে এক একটা ক্লাস হয় 40 মিনিটের, এখানেও ঠিক ওই 40-45 মিনিটের ক্লাস। তার বেশি ক্লাস আমি করব না, কারণ সেটা দেখাটা হয় না। বেকার অতিরিক্ত কথা বলে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্য পরীক্ষাতে আমরা কি করব? একেবারে পয়েন্ট টু পয়েন্ট লিখব। কোনো কোনো বাড়তি কথা বা অতিরিক্ত কথা আমরা লিখব না। এইবার এই কবিতা থেকে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তো আমি তোমাদের স্ক্রিনের দেখতেই পাচ্ছ। তোমাদের আমার পড়ানোর সাথে সাথে সেই প্রশ্নগুলো এক সাইডে ফুটে উঠছিল স্ক্রিনে। এবার এই কবিতা থেকে কিছু টিকা আছে, 3-4টে টিকা। সেই টিকাগুলো এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর দেখবে
নোট আকারে দিয়ে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবে, তাহলে সেই টিকাগুলো পেয়ে যাবে এবং তার সাথে সাথে এই কবিতার যে অর্থ, যে কিছু শব্দার্থ রয়েছে গুরুত্বপূর্ণ যা পরীক্ষাতে আসতে পারে, সেই শব্দার্থগুলো কিন্তু সেখানে লেখা থাকবে। তাই পুরো কবিতায় তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে ও শুনবে। এর পরের দিন আমরা অন্য একটি কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। তার আগে বঙ্গ আমার জননী আমার কবিতাটা বাড়িতে ভালো করে পড়ে একবারে কি তৈরি করে নেবে। এই বলেই আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি।